ভারত সফরে প্রতিরক্ষা চুক্তির বদলে সই হতে পারে সমঝোতা স্মারক। খসড়া তৈরি, সুযোগ থাকছে যৌথ সামরিক প্রশিক্ষণের। চীনা প্রভাবের পাল্টা জবাব দিতেই প্রতিরক্ষা চুক্তি করতে চায় ভারত, মন্তব্য বিশ্লেষকদের। বিএনপির উদ্বেগ। আন্তর্জাতিক সংস্থা যারা কথায় কথায় মিথ্যা দোষারোপ দিয়ে তাদের কাছে নতজানু করে রাখতে চায়, তারা সে শিক্ষাটা পেয়ে গেছে। মিথ্যা অভিযোগ তুলে বাংলাদেশকে দমিয়ে রাখা যাবে না, স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এবং লন্ডনে হামলার দায় স্বীকার করে আইএসের বিবৃতি, হামলাকারীর জন্ম যুক্তরাজ্যেই, পার্লামেন্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী। দর্শক, আমন্ত্রণ নিউজ 24-এ শুনছিলেন সিলনটি শিরোনাম। পুরো খবরে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ইসরাত আমিন এবং আমি রায়হান রোহান। অটো ইগনিশন ও ব্রাশ বার্নার দ্বারা তৈরি আরএফএল গ্যাস স্টোভ, রান্নাঘরের সবার প্রেম। প্রতিরক্ষা চুক্তি নয়, প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশটির সাথে সই হতে পারে সমঝোতা স্মারক। এরই মধ্যে যার খসড়াও তৈরি হয়েছে, যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে সামরিক ক্ষেত্রে সব ধরনের সহযোগিতার। এই স্মারক সই হলে প্রতিরক্ষা তথ্য নেয়া সহ দুদেশের সশস্ত্র বাহিনীর যৌথ প্রশিক্ষণের সুযোগ থাকবে। সামরিক যন্ত্রপাতি তৈরিতেও যৌথ উদ্যোগের বিষয়টি রাখা হয়েছে খসড়া সমঝোতা স্মারকে। নাহিদ হোসেনের রিপোর্ট। আগামী 7 এপ্রিল 4 দিনের রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 দফায় পিছিয়ে তৃতীয়বারের মতো ঠিক হওয়া এই সফরের ঘোষণা আসার পরপরই আলোচনায় সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি। দুই দেশের গণমাধ্যমের খবর, রাজনৈতিক ও কূটনৈতিক সমীকরণে প্রতিরক্ষা খাতে চুক্তির বদলে সমঝোতা স্মারক সইয়েই সীমাবদ্ধ থাকতে চাইছে বাংলাদেশ। এরই মধ্যে তৈরি হয়েছে 11টি অনুচ্ছেদের একটি সমঝোতা স্মারকের খসড়াও, যাতে বলা হয়েছে দুই দেশ প্রতিরক্ষা খাতে পরস্পরকে সহযোগিতা করবে আন্তর্জাতিক ও নিজস্ব আইনের প্রতি শ্রদ্ধা রেখে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, দুই দেশের সামরিক প্রতিনিধিদের নিয়মিত আলোচনার কথাও বলা হয়েছে সমঝোতা স্মারকের খসড়ায়। আয়োজন করা হবে যৌথ প্রশিক্ষণ, থাকছে সামরিক জাহাজ ও উড়োজাহাজের সফর বিনিময় সহ আন্তর্জাতিক সমুদ্র সীমানায় যৌথ টহলের প্রস্তাবও। প্রতিরক্ষা শিল্পে যৌথ উদ্যোগ ছাড়াও মহাকাশ প্রযুক্তি এবং সামুদ্রিক অবকাঠামোতে থাকবে দুদেশের সহযোগিতা। সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নে বিজ্ঞানী ও প্রকৌশলীদের যৌথভাবে কাজ করার বিষয়ও আছে খসড়া স্মারকে। থাকছে তথ্য বিনিময়ের সুযোগ। উভয় দেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও প্রতিরক্ষা সচিবরা এই সমঝোতা স্মারক কার্যকরে পরামর্শ করবেন। তবে খসড়া স্মারকে এই অঙ্গীকারও থাকছে, বিনিময় করা তথ্য কেউ কারো বিরুদ্ধে ব্যবহার করবে না, এমনকি তথ্য বিনিময়েও রক্ষা করা হবে গোপনীয়তা। এটি ছাড়াও আরও অন্তত 9টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর সফরে। তার মধ্যে আছে প্রতিরক্ষা খাতে $50 কোটি লাইন অফ ক্রেডিট। সমঝোতা স্মারক সই হতে পারে ডিফেন্স ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড টেকনোলজি ইন্ডিয়া ও মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাংলাদেশের মধ্যে। দুই দেশের ডিফেন্স কলেজের মধ্যে হতে পারে আলাদা একটি সমঝোতা। থাকতে পারে ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ ইন্ডিয়া ও ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারকও। এছাড়াও অন্তত 5টি সমঝোতা স্মারকের খসড়া তৈরি হয়েছে। তবে এই খসড়া স্মারকগুলো শেষ পর্যন্ত সই হবে কিনা তা নির্ভর করছে দুই সরকার প্রধানের ইচ্ছার ওপরেই। নাহিদ হোসেন, চ্যানেল 24, ঢাকা। তিস্তার পানি আর গঙ্গা ব্যারেজ নিয়ে তেমন সুখবর না থাকলেও প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনায় প্রতিরক্ষা চুক্তি বা সমঝোতা সই। বাংলাদেশে চীনের $1 বিলিয়ন বিনিয়োগ আর 2 সাবমেরিন নিয়ে সরকারকে ভারতের চাপে, বিশ্লেষকরা বলছেন চীনা প্রভাবের বিপরীতে পাল্টা জবাব দিতেই প্রতিরক্ষা চুক্তি করতে চাইছে ভারত। অবশ্য প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা বলেছেন, বিনিয়োগ বৃদ্ধি, বড় বাজারে প্রবেশ ও পানি ব্যবস্থাপনার দিকেই নজর বাংলাদেশের। আরিফুল সাজ্জাদের রিপোর্ট। সাবমেরিন। বঙ্গোপসাগরে বাংলাদেশের নতুন এই দুটি জলযান যেন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিবেশী ভারতের জন্য, কেননা সাবমেরিন দুটি কেনা হয়েছে চীন থেকে। ভারতের সাতকন্যা রাজ্যের নিরাপত্তার অখণ্ডতার ঝুঁকি মোকাবেলায় গত 7 বছরে 2 হাত উজাড় করে সহযোগিতা করেছে বাংলাদেশ। এই সময়ে বাস্তবায়িত হয়েছে বহুদিনের কাঙ্ক্ষিত ট্রানজিটও। তবে বাংলাদেশের চাওয়া পানি ব্যবস্থাপনায় হয়নি তেমন কোনো অগ্রগতি। তারপরও
কেন চীনা সাবমেরিনে অস্বস্তিতে ভারত। পানি বন্টন, পানি ব্যবস্থাপনা নিয়ে ভারতের সঙ্গে আমাদের স্পষ্ট মত পার্থক্য আছে এবং ভারত সেই জায়গাতে খুব একটা এগিয়ে আসতে পারছে না। যদি চীনের সঙ্গে আমাদের সম্পর্কটাকে তারা যদি একটা ইস্যু হিসেবে তৈরি করতে পারে তাহলে বাংলাদেশ কিছুটা ব্যাকফুটে থাকবে। আমাদের যে ইস্যুসগুলো আছে সেই ইস্যুসগুলোর ব্যাপারে আমরা একটা শক্ত অবস্থান গ্রহণ করতে পারবো না। মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই চীনের সাথে সম্পর্কটা আগের মতো অতটা উষ্ণ নয়। তার আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আগের চেয়ে আরও বেশি গাঁটছড়া বেঁধেছে ভারত। এই রকম পরিস্থিতিতে গত বছরের শেষ দিকে বাংলাদেশে চীনের প্রায় $2,500 কোটি বিনিয়োগের ঘোষণায় চমকে যায় ভারতও। তাহলে কি চীনের প্রভাব বেড়ে যাচ্ছে বাংলাদেশে? এটা সঙ্গত কারণে চায়নার এই ইনভলভমেন্ট কিন্তু ভারত খুব একটা ভালোভাবে দেখছে না। বাংলাদেশের পররাষ্ট্র নীতি নির্ধারণে ভারতের ভূমিকা, এই শিরোনামে গবেষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। তিনি বলছেন, চীন নিয়ে উদ্বেগ থেকে বেরোতেই শেখ হাসিনার সফরে নতুন কিছু চান নরেন্দ্র মোদী। চীন কিন্তু এখন নাম্বার 1। আমাদের যে সামরিক বাহিনীতে বিভিন্ন রকমের যে সাপ্লাইয়ের কাজগুলো কিন্তু চীন থেকেই বেশি হয়। তো সে জায়গায়ও কিন্তু ভারত হস্তক্ষেপ বলবো না, আমি ভারত ঢুকবার চেষ্টা করছে এবং সেটা ঢোকাটা ভারতের জন্য অনেক ইজি হবে যদি বাংলাদেশের সঙ্গে ভারতের একটা প্রতিরক্ষা চুক্তি সেভাবে থাকে। তবে এইসব উত্তেজনা থেকে বের হয়ে চাওয়া পাওয়ার হিসাব মেলাতে একটু অন্যভাবে নজর দিতে চায় সরকার। ভারত এবং বাংলাদেশ যদি যৌথ বিনিয়োগ করে তাহলে আমাদের অ্যাক্সেস টু মার্কেট অনেক বড় হয়ে যায়। দ্বিতীয়ত হলো যে ভারত থেকে আমরা এখন কিছু বিদ্যুৎ আমদানি করি এবং সেই শুধু আমদানি না করে যৌথ বিনিয়োগ হতে পারে। গঙ্গার চুক্তি শেষ হবে বোধহয় আরও 4-5 বছর বাকি আছে। এই গঙ্গার পানি প্রবাহটা আমাদের নিশ্চিত করা দরকার। বিনিয়োগ বৃদ্ধি, লার্জার মার্কেটে অ্যাক্সেস এবং পানির সমস্যা, এই তিনটেই বড়। আর তার মতে গত কয়েক বছরে ভারত বাংলাদেশ সম্পর্ক যে উচ্চতায় গেছে, এপ্রিলে শেখ হাসিনার সফরে সেটিকে আরও এগিয়ে নিতে চায় সরকার। মোর টেকনিক্যাল ওই ডিপার্টমেন্ট। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপির উদ্বেগের কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর মৌলানা ভাসানী মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, কি কি বিষয়ে ভারতের সাথে চুক্তি হতে যাচ্ছে তা দেশের মানুষ জানে না। জঙ্গিবাদ নিয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড রহস্যজনক বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। স্বাধীনতা দিবস সামনে রেখে র্যালির প্রস্তুতি সভা রাজধানী ভাসানী মিলনায়তনে এই সভার আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ক্ষমতা ধরে রাখতে ভারতের সাথে নতজানু নীতি নিয়েছে সরকার। উদাহরণ হিসেবে তিনি ট্রানজিট চুক্তির কথা উল্লেখ করেন। তবে প্রধানমন্ত্রী আসন্ন ভারত সফরে দেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি হবে না বলে প্রত্যাশা করেন বিএনপি মহাসচিব। কোন চুক্তি হবে? যে চুক্তি আমাকে ক্ষতিগ্রস্ত করবে, যে চুক্তি আমার স্বাধীনতা সামর্থ্যকে হুমকির মুখে ফুলবে, যে চুক্তি আমার অর্থনীতিকে আরো হুমকির মুখে ফেলবে, সেই ধরনের কোন চুক্তি হবে নাকি বাংলাদেশের মানুষের পক্ষে চুক্তি হবে? এই জন্য আমরা খুব স্পষ্ট করে বলেছি যে বাংলাদেশের মানুষের স্বার্থের বিরোধী, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে কোন চুক্তি এই দেশের মানুষ মেনে নেবে না। মির্জা ফখরুল বলেন, জঙ্গিবাদ নিয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড রহস্যজনক। সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী আগুন নিয়ে খেলছে বলেও মন্তব্য করেন তিনি। জঙ্গিবাদ একটা ভয়াবহ একটা ঘটনা, সারা পৃথিবীকে আজকে আলোড়িত করে ফেলেছে, সারা পৃথিবীর মানুষকে আজকে বিপন্ন করে ফেলেছে। অনেক দেশের স্বাধীনতা চলে গেছে, ব্যর্থ রাষ্ট্র হয়ে গেছে অনেক দূর এই জঙ্গিবাদের কারণে। আপনি আগুন নিয়ে খেলছেন। আজকে তাকে দেখুন সিরিয়াতে কি হয়েছে, লক্ষ লক্ষ লোককে প্রাণ দিতে হয়েছে, লক্ষ লক্ষ শিশুকে হারা হয়েছে। লিবিয়া তার স্বাধীনতা হারিয়ে ফেলেছে, ইরাক তার স্বাধীনতা হারিয়ে ফেলেছে, আফগানিস্তান তার স্বাধীনতা হারিয়ে ফেলেছে। আমরা কি সেদিকে যাচ্ছি? এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, সরকারের নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে জনগণের মধ্যে ভারত বিরোধিতা বাড়ছে। কারণ বাংলাদেশের 90% লোকই এখন আওয়ামী বিরোধিতা বিরোধী, এই আওয়ামী বিরোধিতা করতে গিয়ে ভারত বিরোধী হয়ে উঠছে। আর ভারত তো চিন্তা করতেছে যে এই ধরনের ভেজাল মাল চালাইলে তো ভারতের মান সম্মান থাকবে না। ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস স্বাধীনতা দিবসের র্যালি সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। 26 তারিখ অন্তত আমরা প্রাথমিক আমাদের প্রকাশনাটা দেই, আমরা নিজেদের আমাদের
যদি প্রকাশ করি আমরা কতটুকু করতে পারি। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি আনোয়ারের A1 পাইপ মাটির 1200 ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম। বছরের পর বছর পার, নো টেনশন। আনোয়ারের A1 বোরিং পাইপ, চাপের বাপ। মিথ্যা অভিযোগ তুলে বাংলাদেশকে দমিয়ে রাখা যাবে না, এমন হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। জানান, ভিক্ষার ঝুলি নয়, আত্মমর্যাদা নিয়েই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করা হবে। এর আগে বিমান বাহিনী ও 15 বিশিষ্ট ব্যক্তির হাতে স্বাধীনতা পদক তুলে দেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, শিক্ষা, সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে 1977 সাল থেকে দেয়া হচ্ছে এ পদক। এ পর্যন্ত মোট 232 জন ব্যক্তি ও 25টি প্রতিষ্ঠান ভূষিত হয়েছে এই সম্মানে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয় এবছরের স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠান, যাতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় মরণোত্তর সহ 15 বিশিষ্ট নাগরিক পান এবারের স্বাধীনতা পদক। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশ বিমান বাহিনী যোগ হয় এ তালিকায়। মনোনীতদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আশা করেন এই সম্মাননা পরবর্তী প্রজন্মকে দেশপ্রেমে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। যারা নিজেদের জীবনকে উন্নত করে গড়ে তুলতে চায় তারা আপনাদের পথ অনুসরণ করবে। পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়া দাতা সংস্থাগুলোর জন্য সমুচিত জবাব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আমরা আল্লাহর রহমতে নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণ করা শুরু করেছি। এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে এবং বাংলাদেশটাকে যে আর অবহেলা করা যায় না, তা এই সমস্ত আন্তর্জাতিক সংস্থা যারা কথায় কথায় মিথ্যা দোষারোপ দিয়ে তাদের কাছে নতজানু করে রাখতে চায়, তারা সে শিক্ষাটা পেয়ে গেছে। সব বাধা মোকাবেলা করে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আত্মমর্যাদার সাথেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করা হবে। আমরা অবশ্যই চাই না যে কারো কাছে মাথা নিচু করে হাত বেঁধে ভিক্ষার ঝুলি নিয়ে আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করব মাথা উঁচু করে, সম্মানের সাথে, আত্মমর্যাদার সাথে। দেশের অগ্রযাত্রায় সামিল হতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসান শুভ্র, চ্যানেল 24, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলার কার্যক্রম বিচারিক আদালতে চলতে আইনি বাধা নেই। মামলা স্থগিতের বিষয়ে হাইকোর্টের আদেশ খারিজ করে সকালে এই আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ। খালেদা জিয়ার আবেদনে গেল 7 মার্চ নাইকো মামলার কার্যক্রম স্থগিতের আদেশ দেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। এর বিরুদ্ধে আপিল করে দুদক। এই আবেদন নিষ্পত্তি করে হাইকোর্টের স্থগিতাদেশ খারিজ করে দেন সর্বোচ্চ আদালত। খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে নাইকো মামলার কার্যক্রম চলছে ঢাকার বিশেষ জজ আদালত 9-এ। মামলাটি এখন অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে রয়েছে। এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, নির্বাচন এগিয়ে আসছে আর ততই সচল হচ্ছে বিএনপি চেয়ারপারসন সহ নেতাকর্মীদের মামলা। খালেদা জিয়ার আইনজীবীরা আমাদের এই যুক্তিটা খণ্ডন করতে পারলেন না। দুই পক্ষ শুনে মহামান্য হাইকোর্ট ডিভিশন হাইকোর্টের দেওয়া রুল খারিজ করে দিয়েছেন। বিকজ যেই বেঞ্চ এই মামলার আদেশ দিয়েছেন ওই বেঞ্চের দুদক সংক্রান্ত মামলা শুনানির এখতিয়ার ছিল না। নির্বাচন সামনে আসছে, নির্বাচনে আমরা যাতে বাধাগ্রস্ত হই, নির্বাচন যাতে না করি, নির্বাচনে যাতে বেগম খালেদা জিয়া যাতে কি বলে তার উপরে যত চাপ সৃষ্টি করা যায় সেটারই একটা প্রচেষ্টা করতে হবে। এটা টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। দেশের বাইরের খবর, লন্ডনে পার্লামেন্ট ভবন এলাকায় হামলার দায় স্বীকার করেছে আইএস। এক বিবৃতিতে এই কথা জানিয়েছে জঙ্গি সংগঠনটি। এদিকে সন্দেহভাজন হামলাকারী ব্রিটিশ বংশোদ্ভূত নাগরিক, তার সম্পর্কে পুলিশ ও গোয়েন্দাদের কাছে তথ্য ছিল বলে পার্লামেন্টে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। হামলার ঘটনায় অভিযান চালিয়ে এরই মধ্যে 8 জনকে আটক করেছে পুলিশ। ব্রিটিশ পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে আন্তর্জাতিক সময় 9:33 নীরবতা পালন করা হয় পার্লামেন্ট আর স্কটল্যান্ড ইয়ার্ডে পুলিশ সদর দপ্তরে।
ওই ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তা কেইথ পলমারের উর্দির ব্যাজ নম্বর 933-এর সাথে মিলিয়েই নির্বাচন করা হয় এই সময়। হামলাকারীর ছুরিকাঘাতে নিহত হন পলমার। স্থানীয় সময় বুধবার দুপুরে এ হামলার পর থেকেই হামলাকারীর পরিচয় শনাক্তে ব্যস্ত যুক্তরাজ্যের গোয়েন্দারা। শহর জুড়ে শুরু হয় তল্লাশি। লন্ডন, বার্মিংহাম সহ বেশ কিছু এলাকায় অভিযান চালিয়ে তদন্তের স্বার্থে আটক করা হয় কয়েকজনকে। পার্লামেন্টে দেয়া বক্তব্যে ব্রিটেনের প্রধানমন্ত্রী তেরেসা মে জানান, হামলাকারীর জন্ম যুক্তরাজ্যেই, এমনকি তার সম্পর্কে তথ্যও ছিল পুলিশ ও গোয়েন্দাদের কাছে। যে হামলা চালিয়েছে সে এদেশেই জন্ম নিয়েছে, তার সম্পর্কে পুলিশ ও গোয়েন্দাদের কাছে তথ্য ছিল। সহিংস চরমপন্থার কারণে কয়েক বছর আগে তাকে জিজ্ঞাসাবাদও করে পুলিশ, তবে সম্প্রতি সে গোয়েন্দাদের কাছে তেমন গুরুত্বপূর্ণ ছিল না। তদন্তের স্বার্থেই হামলাকারীর পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না বলেও জানান তেরেসা মে। আমার অভিজ্ঞতা বলছে হামলাকারী আন্তর্জাতিক সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ হয়ে এ হামলা চালিয়েছে। নিরাপত্তা বাহিনীর কয়েকশো সদস্য ঘটনার তদন্তে নিয়োজিত আছে। ব্রিটিশ পুলিশের ধারণা, আন্তর্জাতিক সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ হয়ে হামলাকারী একাই এই হামলা চালিয়েছে। এদিকে হামলার দায় স্বীকার করে আমাক নিউজ এজেন্সিতে বিবৃতি দিয়েছে জঙ্গি সংগঠন IS। রৌনক জাহান, চ্যানেল 24। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে লন্ডন থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ। আশিক, আমরা এরই মধ্যে জেনেছি যে হামলাকারীর জন্ম আসলে যুক্তরাজ্যে, তো এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী হামলাকারীর আর কোনো পরিচয় নিশ্চিত করতে পেরেছে কিনা জানাবেন, আর সার্বিক পরিস্থিতি এখন সেখানে কেমন দেখছেন? ইসরাত, সার্বিক পরিস্থিতি প্রথমে বলে নিই। আজকে এখন প্রায় লন্ডনে গ্রীষ্মের কাছাকাছি, কিন্তু আজকের আবহাওয়াটা লন্ডনের আবহাওয়াটা একটু খারাপ, বেশ ভালোই এখানে এক ধরনের শৈত্যপ্রবাহের মতো যাচ্ছে, ফলে রাস্তাঘাটে মানুষজন এবং এই লন্ডনের যে জায়গাটিতে ওয়েস্টমিনস্টার পার্লামেন্টের সামনে যে জায়গাটিতে ঘটনাটি ঘটেছে, সেই জায়গায় এখনো আমি কিছুক্ষণ আগে সেখান থেকে এসেছি, সেখানে এখনো প্রায় গতকালের মতনই একটি থমথমে পরিবেশ। কারণ এই ঘটনার সাথে কোনো ক্লু পাওয়া যায় কিনা তার জন্য হচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ড থেকে শুরু করে M15 যেটা যুক্তরাজ্যের ইন্টারনাল সিকিউরিটি এনশিওর করে, নিশ্চিত করে, সেই প্রতিষ্ঠানটি এখানে কার্যক্রম পরিচালনা করছে। ফলে ওই জায়গাটির একটি আগে গতকালও যে পর্যন্ত কর্ডন করা ছিল, গতকালও যে পর্যন্ত মানুষের যাতায়াত ছিল তার থেকে কিছুটা কমে এসেছে, কিন্তু তারপরেও একটি বড় অংশ জুড়েই মানুষের চলাফেরা নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ব্রিটেনের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেই আইনশৃঙ্খলা বাহিনী তারা কোনো কিছু একেবারে নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত গণমাধ্যমের সামনে বলতে চায় না এবং বলে না। আসলে এই ধরনের চর্চাও এখানে নেই। ফলে এবং তারা মনে করে এই কোনো একটি বিষয়ে নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তার প্রকাশ করা হলে তার তদন্তের ক্ষেত্রে ঝামেলা তৈরি হতে পারে, সমস্যা তৈরি হতে পারে। ফলে এখনো পর্যন্ত যে হামলাকারী, তার নানান গণমাধ্যম কিছু প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলছে যে এই ব্যক্তিটি একজন এশিয়ান ব্যক্তি, কিন্তু এখনো পর্যন্ত গণমাধ্যমের কাছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে বা স্কটল্যান্ড ইয়ার্ডের পক্ষ থেকে একেবারে নিশ্চিত করে তার পরিচয় নিশ্চিত করা হয়নি। এইটাই হচ্ছে ঠিক এই মুহূর্তে। ইসরাত, আশিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, আশিক মাহমুদ আমাদের সাথে যোগ দিয়েছিলেন লন্ডন থেকে এবং জানাচ্ছিলেন সেখানকার এই মুহূর্তের পরিস্থিতি। একটা বিরতি নিচ্ছি, এরপর থাকছে রায় পেছালো এরশাদের দুর্নীতি মামলার আরও 2টি আপিল বিচারাধীন থাকায় শুনানির জন্য গঠন হবে নতুন বেঞ্চ। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24। সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত HM এরশাদের দুর্নীতি মামলার আজ রায় ঘোষণার দিন থাকলেও তা হয়নি। আরও 2টি আপিল বিচারাধীন থাকায় রায় পিছিয়েছে। বিচারপতি রুহুল কুদ্দুসের একক বেঞ্চ ওই 2টি আপিল সহ মোট 3টি আপিল পাঠিয়েছেন প্রধান বিচারপতির দপ্তরে। নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি এখন এই মামলার শুনানির জন্য নতুন বেঞ্চ গঠন করবেন। সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে বিভিন্ন উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার অভিযোগে 1991 সালে এই মামলা হয়।
পরের বছর ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালত এরশাদকে 3 বছরের কারাদণ্ড দেন। পরে এই সাজার বিরুদ্ধে আপিল করেন এরশাদ। দীর্ঘ 24 বছর পর হাইকোর্টে এই মামলার শুনানি করতে উদ্যোগ নেয় দুর্নীতি দমন কমিশন। রাষ্ট্র বিক্ষুব্ধ হয়েছে, রাষ্ট্র বলেছে 3 বছর সাজা কম হয়েছে, ওনাকে আরো বেশি সাজা দেওয়া উচিত একই ম্যাটারে, একই রায় থেকে। এবং আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এই 3টা আপিলই কিন্তু সেম জাজমেন্ট থেকে উদ্ভূত। কাজেই আদালত বলেছে ন্যায় বিচারের স্বার্থে এই 3টি আপিল একই সঙ্গে শুনানি করা উচিত। মামলার যে সাজা 3 বছর সেটা অনেক আগেই ওনার সার্ভড আউট হয়ে গেছে এবং বিচারিক আদালত যে রায়টা দিয়েছে সেটা একটি ভুল রায়। 25 মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি দিতে এ মাসেই জাতিসংঘে আবেদন করা হবে। একথা জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। জানান, আগামী 25 মার্চ দেশে প্রথমবারের মতো গণহত্যা দিবস পালনে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক তৎপরতা চালাবে যে আমরা কেন 9 ডিসেম্বর পরিবর্তে 25শে মার্চ হওয়া উচিত। আমরা বিশ্বাস করি যে আমরা কূটনৈতিকভাবে সফলভাবে 25শে মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসাবে স্বীকৃতি পাওয়া আমাদের জন্য আমরা দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ সেটা সফল হবে। ভোটের বাকি আর মাত্র 1 সপ্তাহ, তাই জমে উঠেছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। সকালে কুমিল্লা মডার্ন কমিউনিটি সেন্টারে এক আলোচনায় যোগ দিয়ে ভোট চান আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। তার পক্ষে নগরীর বিভিন্ন ওয়ার্ডে প্রচারণা চালাচ্ছেন স্থানীয় ও দলের কেন্দ্রীয় নেতারা। এদিকে প্রচার চালাচ্ছেন বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুও। সকালে বোর্ড অফিস এলাকা, ঠাকুরপাড়া ও অশোকতলা এলাকায় জনসংযোগ করেন তিনি। আগামী 30 মার্চ কুমিল্লা সিটি নির্বাচনের ভোট গ্রহণ। যেভাবে চারিদিকে নৌকার জোয়ার উঠেছে, আমাদের আশঙ্কা হচ্ছে এই পরিবেশটা নষ্ট করার জন্য প্রতিপক্ষ কিছু না কিছু হয়তো করার চেষ্টা করবে। আমি আবেদন করেছিলাম যাতে আইন শৃঙ্খলা বাহিনী সেই দিকে নজর রাখে। আমাকে তো আপনি কিছুই করেন না, পুলিশই দিন না, র্যাবও দিন না, কিছু দিন না, কিন্তু আমার জনগণ 27টা ওয়ার্ডের জনগণ ভোট দিতে পারে, ব্যবস্থার দায়িত্ব তাদের, সরকার নির্বাচন কমিশনের, যারা তারা ব্যর্থ। অনলাইন ভিত্তিক আর্থিক লেনদেন ব্যবস্থা পেপ্যালের সাথে রেমিটেন্স সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক। মূল চুক্তি সই হলে আগামী জুন-জুলাই নাগাদ এই সেবা চালু সম্ভব বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। তবে বৈদেশিক মুদ্রায় লেনদেন প্রক্রিয়া কিছুটা সহজ করার দাবি ই কমার্স ব্যবসায়ীদের। মুরসালিন জুনায়েদের রিপোর্ট। বিশ্বজুড়ে অনলাইন আর্থিক লেনদেনের বিশ্বস্ত ও জনপ্রিয় মাধ্যম পেপ্যাল 1998 সালে যুক্তরাষ্ট্রে যাত্রা শুরুর পর এ যাবৎ বিশ্বের 190টি দেশে কার্যক্রম পরিচালনা করছে এই প্রতিষ্ঠানটি। 2016 সাল পর্যন্ত এ মাধ্যমে 20 কোটিরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান আর্থিক লেনদেন সম্পন্ন করেছে। এ ব্যবস্থায় গ্রাহকরা 100রও বেশি ধরনের মুদ্রায় অর্থ পেয়েছেন, উত্তোলন করেছেন 56 ধরনের মুদ্রায়, আর 25 ধরনের মুদ্রায় রেখেছেন জমা। তথ্য প্রযুক্তি খাতে দেশে ফ্রিল্যান্সার রয়েছেন প্রায় 5.5 লাখ, আর ই কমার্স সাইট আছে প্রায় 700-র মতো। এতদিন বিদেশ থেকে অনলাইনে কাজ পেলেও অর্থ লেনদেনে পড়তে হতো নানা বিড়ম্বনায়। তাই তাদের দীর্ঘদিনের দাবি ছিল পেপ্যাল চালু করার। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে তা। গত 20 মার্চ সোনালী ব্যাংককে পেপ্যাল চালুর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের এমন উদ্যোগে খুশি অনলাইন ব্যবসায়ী নেতারা। তবে তথ্য প্রযুক্তি খাতে বৈদেশিক মুদ্রায় লেনদেনে মাসে $300 বেশি না পাঠানোর যে বাধ্যবাধকতা আছে তা উঠিয়ে নেওয়ার দাবি তাদের। পেপ্যালে অনেক বিদেশি মুদ্রা চলে যাবে, এটা বাস্তবতা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আমরা যেটা বলছি, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে এবং ই কমার্সের মাধ্যমে অনেক বিদেশি মুদ্রা আসবে। 1 বছরের জন্য আমরা খুলে দেই না, 1 বছরে কত আর আমরা হারাবো, আর বা আমরা হারিয়ে কি পরিমাণ পাচ্ছি, তো দুইটার ব্যালেন্সটাকে 1 বছর আমরা টেস্ট করতে পারি। একই দাবি ফ্রিল্যান্সারদেরও। তবে পেপ্যাল ব্যবস্থায় অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে তথ্য প্রযুক্তি খাতে কর্মরতদের নিবন্ধনের পরামর্শ দিয়েছেন তারা। যারা পেপ্যাল ইউজ করতেছে তাদের একটা রেজিস্ট্রেশন নিয়ে নিই, যে কতজন পাবলিক রেভিডেন্স আছে, রেভিডেন্স হোল্ডার আছে বা যাদের ক্লায়েন্ট আছে তাদের একটা ভেরিফিকেশন গভর্নমেন্ট করে নিক, এবং তাদের প্রতি মান্থলি লেনদেনের কী পরিমাণ হিসাব হয় সেরকম একটা হিসাব গভর্নমেন্ট রাখুক। তাই এরকম যদি হিসাব রাখতে পারে আশা করি অসুবিধা হবে না। সোনালী ব্যাংক কর্তৃপক্ষ বলছেন, আপাতত বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী দেশে পেপ্যালের কার্যক্রম পরিচালিত হবে।
বাংলাদেশ ব্যাংকের যে সীমা আছে সীমার মধ্যে আমরা কাজ করব। পরে যখন দেখা যাবে যে এটা সমস্যা হচ্ছে না তখন আস্তে আস্তে লিমিট বাড়বে। এখন আগের সীমার মধ্যেই আমরা কাজ করব। আর এখনও তো যে কোনো রেমিটেন্সে বড় অ্যামাউন্ট আসলে কিন্তু ফর্ম সিতে ডিক্লেয়ার করতে হয় যে টাকাটা আমার কেন আসলো, সেটা থাকবে। পেপ্যাল কর্তৃপক্ষের কাছ থেকে তারিখ পাওয়া গেলে শিগগিরই সই হবে মূল চুক্তি। মুরসালিন জুনায়েদ, চ্যানেল 24, ঢাকা। সময় হলো আরেকটা বিরতির। যখন ফিরছে তখন থাকছে বিএমডিসি নিবন্ধন দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে অচল ইউএসটিসি, চিকিৎসা না পেয়ে হাসপাতাল ছাড়ছেন রোগীরা। বিরতির পর আরো একবার আমন্ত্রণ। আপনারা দেখছেন নিউজ 24। রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার বিষয়ে 7 দিন সময় পাবেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত মুফতি হান্নান সহ 3 জঙ্গি। গতকাল থেকে শুরু হয়েছে এই ক্ষণগণনা। কাশিমপুর কারাগারে এক অনুষ্ঠানে একথা বলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। জানান, প্রাণ ভিক্ষা না চাইলে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মৃত্যু পরোয়ানা সহ রায়ের কপি পেয়েছি দাপ্তরিকভাবে, এবং সেটা এখন জেল কোড অনুযায়ী এবং জেল কোডের নীতিমালা অনুযায়ী বাকিটুকু এক্সিকিউট করা হবে। উনি যেহেতু জেল কোড অনুযায়ী 7 দিন সময় পাবেন, 7 দিন সময় তাকে দেওয়া হয়েছে। এখন উনি 7 দিনের মধ্যেই জানাবেন উনি করবেন কিনা, সেটা এই মুহূর্তে কিছু বলেননি। বিএমডিসি নিবন্ধনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউএসটিসি। এতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে বিশ্ববিদ্যালয়টির বড় একটি অংশ, বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। এতে হাসপাতাল ছেড়ে যাচ্ছেন রোগীরা। সকালে ক্যাম্পাস থেকে বের হয়ে সড়কে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান, আর তা না হলে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেওয়া হয়। কয়েকজনের জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়ার খবরে আতঙ্ক বেড়েছে বান্দরবানের দুর্গম এলাকা বাইশারীতে। তাই আর কেউ যাতে জঙ্গিবাদে জড়িয়ে পড়তে না পারে সেজন্য সামাজিক প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয়রা। পুলিশও বলছে জঙ্গি তৎপরতা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে সেখানে। কুমিল্লায় পুলিশের গাড়িতে বোমা হামলার ঘটনায় আটক হাসান। সীতাকুণ্ডে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত কামাল ও তার স্ত্রী জোবায়রা। একই ঘটনায় আটক জহিরের স্ত্রী। এদের সবার বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে। গত কয়েকদিনে আলাদা ঘটনায় এদের নিহত এবং আটক হওয়ার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাইশারীতে। বৈবিধ্যের মধ্যে আছি হয়তো বা, যেহেতু কারণ ওরা যখন এরকম কাজ করতে পারে হয়তো বা এখানে আমাদের আর থাকতে পারে। যাদের কোনো নামগন্ধ ছিল না, এরা যদি এই ধরনের কাজ করতে পারে, আমার বিশ্বাস এখানে বড় ধরনের একটা চক্র জড়িত রয়েছে। তবে এলাকা থেকে আর কেউ যাতে এই ধরনের জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে না পারে সেজন্য সামাজিক প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে এলাকাবাসী। যারা বাঁচাতে স্থান হবে না, যারা মারা গেছে নিহত হয়েছে শুনেছি, তাদেরকেও আমরা এই জায়গায় খবর দিতে দেবো না। কারা আশ্রয়পত্র দিছে তাদেরকে খুঁজি বের করে আনার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। জঙ্গি দমনে প্রশাসনিক নজরদারির দাবি জানালেন স্থানীয়রা। পাশাপাশি এলাকার মানুষকে সচেতন করে তুলতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। ক্রাইম পয়েন্টগুলোকে একটু প্রশাসনের নজরদারি করা দরকার। আগামী বুধবার একটা আমরা সন্ত্রাস জঙ্গি বিরোধী একটা র্যালিও সমাবেশ করব। এলাকা পরিদর্শনে গিয়ে জঙ্গিবাদ রুখতে কঠোর অবস্থানের কথা জানালেন পুলিশ সুপার। নিয়মিত ব্লক রেডের জন্য ব্যবস্থা করেছি, অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের কোনো জঙ্গি কার্যক্রম এখান থেকে শুরু হইতে না পারে। বান্দরবান জেলা সদর থেকে বাইশারী ইউনিয়নের দূরত্ব প্রায় 105 কিলোমিটার। মিয়ানমার সীমান্তবর্তী এই উপজেলার অধিকাংশ এলাকায় দুর্গম, যে কারণে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিও বেশ কঠিন। ফরিদুল আলম সুমন, চ্যানেল 24, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান। সময় হলো আরো একটি বিরতির। এরপর থাকছে মার্কিন নির্বাচনে হিলারির প্রচারে ধস নামাতে তথ্য ফাঁসে হাত ছিল ট্রাম্পের, এফবিআই এর তথ্য। বিরতির পর আরো একবার আমন্ত্রণ। আপনারা দেখছেন নিউজ 24। সরকার উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছে, এমন অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সন্ধ্যায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা নাগরিক কমিটির আলোচনায় তিনি এই অভিযোগ করেন। মান্না বলেন, রাষ্ট্রায়ত্ত সব ব্যাংক এখন লোকসান দিচ্ছে,
আর এসব ব্যাংকের প্রশাসক ও পরিচালক পদে বসানো হচ্ছে দুর্নীতিবাজদের। নাগরিক ঐক্যর চাঁদপুর জেলা আহ্বায়ক অ্যাডভোকেট ফজলুল হকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণস্বাস্থ্যর প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এবং জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন। মিথ্যাচারী করে চলছেন। আমরা উন্নয়নের মহাসড়কে উঠেছি। সরকারি প্রায় সমস্ত ব্যাংক লোকসান দিচ্ছে। সরকারি প্রায় সমস্ত ব্যাংকে যাদেরকে বিশেষভাবে প্রশাসক পরিচালক নিযুক্ত করা হয়েছে তারা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়েছেন, আর তার বেশি হচ্ছে সরকারি ব্যাংকের অর্থ চুরির অভিযোগ। আবারও দেশের বাইরের খবর। হিলারি ক্লিন্টনের নির্বাচনী প্রচারে ধস নামাতে তার বিরুদ্ধে তথ্য ফাঁসের বিষয়ে হাত ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর হাতে এমন তথ্য রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির পরিচালক জেমস কমি। কমি বলেন, ভ্রমণ, ব্যবসা, ফোন রেকর্ড আর ব্যক্তিগত পর্যায়ে সাক্ষাতের বিষয়ে তদন্ত করে এসব তথ্য পেয়েছে এফবিআই, যাতে দেখা যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে রাশিয়ার সংশ্লিষ্টতা থাকার সম্ভাবনা রয়েছে। ট্রাম্পের প্রচার শিবিরের সদস্যদের সাথে সরাসরি যোগাযোগ ছিল রাশিয়ান এজেন্টদের, এমনকি এক মার্কিনী বাইরের দেশের এজেন্ট হিসেবেও কাজ করেছেন। ইউক্রেনের পূর্বাঞ্চলে রাষ্ট্রীয় অস্ত্রের গুদামে কয়েক দফা বিস্ফোরণ হয়েছে, তবে এতে কোনো হতাহতের খবর মেলেনি। সরিয়ে নেওয়া হয়েছে আশেপাশের অন্তত 20,000 বাসিন্দাকে। স্থানীয় সময় ভোরে বালাকোলিয়া শহরে ওই অস্ত্রের গুদামটিতে কয়েক দফা বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। 350 হেক্টর আয়তনের বিশাল অস্ত্রাগারটিতে কামান, মিসাইল সহ অন্তত 1,38,000 টন বিস্ফোরক মজুদ ছিল। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি, তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন ড্রোন ব্যবহার করে ওই বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে। শেষ করব নিউজ 24। তার আগে সিলনটি শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। প্রধানমন্ত্রীর ভারত সফরে প্রতিরক্ষা চুক্তির বদলে সই হতে পারে সমঝোতা স্মারক। খসড়া তৈরি, সুযোগ থাকছে যৌথ সামরিক প্রশিক্ষণের। চীনা প্রভাবের পাল্টা জবাব দিতেই প্রতিরক্ষা চুক্তি করতে চায় ভারত, মন্তব্য বিশ্লেষকদের। বিএনপির উদ্বেগ। আন্তর্জাতিক সংস্থা যারা কথায় কথায় মিথ্যা দোষারোপ দিয়ে তাদের কাছে নতজানু করে রাখতে চায়, তারা সে শিক্ষাটা পেয়ে গেছে। মিথ্যা অভিযোগ তুলে বাংলাদেশকে দমিয়ে রাখা যাবে না, স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এবং লন্ডনে হামলার দায় স্বীকার করে আইএসের বিবৃতি। হামলাকারী ব্রিটিশ বংশোদ্ভূত নাগরিক, পার্লামেন্টে প্রধানমন্ত্রী। এই ছিল নিউজ 24। আর স্পোর্টস 24-এ থাকবে নিবান ইকরাম। দেখার আমন্ত্রণ রইল। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ সবাই।